আর এক পাও সামনে আসার চেষ্টা করবি না। আগে সাথী আসবে, তারপরে এখান থেকে জীবন যাবে। কিছুতেই না, আগে আমার জীবনকে ছাড়তে হবে, তারপরে আমি সাথীকে পাঠাবো। আমি বলছি আগে আমার মেয়ের সাথীকে ফেরত দাও। এই, এটা কি মামার বাড়ির আবদার নাকি? চাইলে সবকিছু পূরণ হবে? যেটা বলছো সেটা কখনো সম্ভব না। আগে আমার ছেলেকে এখানে পাঠাতে হবে, তারপর আমি সাথীকে পাঠাবো। ওই বাচ্চু, আওয়াজ কম। আমার বুবু যেটা বলেছে সেটাই হবে। আগে সাথীকে ছাড়, তারপর আমরা জীবনকে যেতে দেবো। তোরা বাংলা কথা বুঝোস না? জবের ব্যাপার তো কি আনছান কথা বলছেন। আগে জীবন ভাইকে ছাড়বেন, জীবন ভাই আসবে, তারপর আমরা ভেবে চিন্তে দেখবো সাথী আপাকে ছাড়া যাবে কিনা। এরা ইন্দোরা বাচ্চা, বলতুর বাচ্চা, কানের নিচে কনসার্ট দিও। আগে আঙ্গ সাথে আমার বাড়া, তারপর তোকে জীবনটা বাড়াবো। আমি পড়েছি এখন দোটানার মধ্যে, কি করব এখন আমি? যদি বলি সাথীকে ছেড়ে দাও, তাহলে আমার মা বলবে আমি শ্বশুর বাড়ির টান টানতেছি। আর যদি বলি জীবনকে ছেড়ে দাও, তাহলে আমার শাশুড়ি বলবে আমি আমার মায়ের পক্ষ নিয়ে কথা বলতেছি। যে মেয়েকে আমি জন্ম দিয়েছি, সেই মেয়ের প্রতি আমার বিন্দু পরিমাণ মায়া নাই। এখন আমি কি করব তোমরা বলতে পারো? আগে সাথীকে ছাড়া হোক, তারপরে জীবনকে এখান থেকে ছাড়া হবে। কিছুতেই না, আগে আমার জীবনকে ছাড়বি, তারপরে সাথীকে পাঠানো হবে এখান থেকে। আরে থামেন আপনারা, অনেক কইছেন। আমি যেহেতু এই জায়গায় একজন নিরপেক্ষ মানুষ, তাই সিদ্ধান্ত আমিই দিতাছি। আগে 2 কদম আইব সাথী, পরে 2 কদম যাইব জীবন। দুইজনরে এক লগে পাঠাইতে হইব, এইটাই হলো সিদ্ধান্ত। বাচ্চু, সাথীকে ছেড়ে দে। আনান, জীবনটা ছেড়ে দে। খারায় আছেন কেন? চালান গুলি। যে এই আগুন লাগিয়েছে, আমি সেই আগুনে ওদের জ্বালিয়ে পুড়িয়ে মারবো। শুধু সময়ের অপেক্ষা। কে বা কারা এটা করেছে, আমি যদি জানতে পারি, তাহলে ওদেরকে গুলি করে ঝাঁঝরা করে দেব। আমার বুকের ভিতর যে আগুন জ্বলছে, সে আগুন তো আমি কাউকে দেখাতে পারছি না। আর সে আগুন যদি বের হয়, তাহলে ওরা সেই আগুনেই পুড়ে ছারখার হয়ে যাবে। সরকার তো করবেই মা, কিন্তু জানি না আমার মেয়েটা এতক্ষণে বেঁচে আছে নাকি শেষ হয়ে গেছে। খবরদার, খবরদার, এইসব অলক্ষণের কথা মুখেও আনবি না। আমার জীবনকে শেষ করে দিবে কার এত বড় সাহস? তুই জানিস আমার জীবনকে শেষ করে কেউ দিতে পারবে না। জীবন আমার বংশধর, জীবনের শরীরে তো আমারই বংশের রক্ত বইছে। রক্তের স্রোত যেদিকেই যাক না কেন মা, রক্ত ঠিকই রক্তের কথা বলবে। তুই ঠিকই বলেছিস, রক্তের স্রোত যেদিকে যায় সেদিকেই রক্তের কথা বলে। আমার এই রক্তের টানে একদিন আমার জীবনকে ফিরিয়ে নিয়ে আসবে। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথা বলেছ। বুকের মানিকরা যদি আমাদের বুকে থাকে, তাহলে একজন মাও খুব শান্তিতে থাকতে পারে। আমি শুধু একটা জিনিসই চাই, আমার বুকের মানিক যেন আমার বুকে ফিরে আসে। আজ না হোক কাল ঠিক সাথী আর জীবন ফিরে আসবে। আর তখনই আমরা জানতে পারবো ওদের কি হয়েছিল, কে বা কারা ওদের আটকে রেখেছিল। যারাই আটকে রাখুক না কেন, আমার তো আর জানতে বাকি থাকবে না। যখন আমি জানতে পারবো, তখন ওরা হারে হারে টের পাবে। তুই কি হা করে দাঁড়িয়েই থাকবি? মানে মা, এই মানে করিস না। জানি না এখন আমাদের ড্যানি আর গিট্টু কোথায়। বাচ্চু, তুই এখনো বাড়িতে আসলি না কেন? আর বল্টু কোথায়? বল্টু কি তোর সাথে? না মা, বল্টু তো আমার কাছে নেই। মা, আমি আমার ছেলের খোঁজ না পাওয়া পর্যন্ত কিভাবে বাড়িতে যাই বলো? রাত গিয়ে সকাল হয়ে গেল, সকাল গিয়ে আবার রাত হয়ে আসলো, তোরা এখনো কেউ আমার জীবনে খবর দিতে পারলি না? না মা, এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি। কিন্তু বল্টু তো আমাকে বললো তোমরা নাকি জঙ্গলের দিকে গিয়েছিলে।
আমি যাওয়ার পর দেখি হঠাৎ করে জঙ্গলের ভিতরে আগুন। বলিস কি? ওই জঙ্গলে তো আমরাও ছিলাম, হঠাৎ আগুন লেগে গেল। আগুন দেখে আমরা যে যার মতো চলে আসলাম। তুই ওখানে কেন গেলি? আরে বুবু, আমি সাথীকে খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখা হয় টিক্কার সাথে। টিক্কা? কোন টিক্কা? আর ওই যে হারামজাদা আমাদের বাড়ির গাড়ির ড্রাইভার ছিল, ওই টিক্কা। ও মনে পড়েছে, এত বছর পর টিক্কার সাথে দেখা হলো। তারপর? আমার তো মনে হচ্ছে বুবু, ওই হারামজাদা টিক্কা আমাদের সাথী এবং জীবনকে আটকে রেখেছে। বলিস কি? ওই হারামের বাচ্চা এখন কোথায়? বুবু, এখন ওই কোথায় আছে তা তো আমি জানি না, তবে ওকে যখন আমি ধরেছিলাম এবং ওকে আমি মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ করে দেখলাম পুলিশের জন্য আমি পালিয়ে গেলাম এবং ওই হারামের বাচ্চাও পালিয়ে গেল। কিন্তু আমি মনে করেছিলাম যে জঙ্গলের আশপাশে থাকি এবং পুলিশ চলে গেলে আবার ওকে ধরবো এবং আমি বের করবো আমাদের সাথী এবং জীবনকে কোথায় লুকিয়ে রেখেছে। কিন্তু তারপরে তো আগুন। আগুন তো তুমি ইচ্ছা করে লাগাওনি, আমি নিজের চোখে দেখেছি। হঠাৎ করে আগুনটা চারপাশে ছড়িয়ে গেল। এখানে তোমার দোষ কি? আমার দোষ একটাই, তোমাকে ভালোবাসতে যাওয়াটাই আমার সবচেয়ে বড় ভুল। তা না হলে কেন আমাদের মধ্যে এত বড় বাধা, এত বিপদ? কোনো কিছু যখন খুব সহজে পেয়ে যায় মানুষ, তখন সেটা দরদ আর কদর কমে যায়। আর কোনো কিছু যখন খুব কষ্ট করে পায়, তখন সেটাকে খুব মূল্যবান ভাবে রাখে। এখানে আমার আর একটা মিনিটও ভালো লাগছে না। তুমি একটু দেখো না আশেপাশে কোনো দোকান আছে কিনা। দাদিমাকে কল দেওয়াটা খুবই জরুরি। আচ্ছা তুমি থাকো, আমি যাই। আমি গিয়ে দুইজনকেই ফোন করে বলবো আমরা ঠিক আছি, ভালো আছি, তোমরা খেয়ে নাও। আরে খাওয়া দাওয়া পরে, আগে আগুন জ্বালাইতে হইব দাদিমা নানিমার ঘরে। ইসরে, এই একটুকের জন্য ওই দাদিমা নানিমার জীবন সাথী আমগো হাত থেকে ছাড়া পায়, ওদেরকে এখন পাবো কই? ওস্তাদ, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। এত কথা না বইলা চলেন আমরা দুজন খুঁজা দেখি, পায়েও যাইতে পারি। এই আমি টিক্কা দেই না কেউ জান ভিক্ষা। ওই দাদিমা নানিমার ভাই ডেনি শুধু জীবন লইয়া পলাইতে পারছে, আর এতক্ষণে মনে হয় দাদিমা নানিমাও যাই না গেছে যে আমি তার নাতি নাতনির জীবন সাথীরে কিডন্যাপ করছিলাম। জানুক দাদা মাও কি আপনার আমি কে কাউরে ভয় পাই নাকি? আপনার আমি এলাম জংলার বাঘ, যেইখানে একটা থাপ আমার মুখ লগালগ জীবন বরবাদ। এই খায়রুল শোন, বাঘ সিংহ আমি বুঝি না, সারা জীবন শুধু মানুষের কামড়ের খবরই শুনছে। আর আমার কামড় এমন কামড় যে সারা জীবন মনে রাখতে হইব, যারে কয় মরণ কামড়। তুই কে আমাকে কামড় মারছ? মামুর বেটা কি আনছান কথা বলছিস বে? আমি তোকে কি এমনি এমনি কামড় দিয়েছি? হ্যাঁ, তুই আসিলি কোথায়? কলা গাছের নিচে। কলা গাছে সবসময় সাপ থাকে, পোকামাকড় থাকে, বিচ্ছু থাকে। তারা যদি কামড় দিত তুই সঙ্গে সঙ্গে মারাতে দিবে। তুই আমার বন্ধু, তোকে মরতে দিতে পারে না, সেই জন্য আমি কামড় দিয়েছি বে। বাঁচতে পেরেছিস? বাঁচতে পারছিস না কেন? অনেক ধন্যবাদ ভাইয়া, তোর অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে তোর মতন মানুষই না, তুই ভালো মনের মানুষ ভাইয়া। আচ্ছা ভালো কথা, আগুনটা কি নিচ্ছিলি কোনো? মামুর বেটা কিভাবে তুই বুঝছিস আগুন লিবেছে কিনা? সেই আগুন দেখে তো আমি জ্ঞান হারে ফেলেছিলাম বে। আমি কিভাবে বলবো আগুন লিপছে কিনা? ওরে বাড়া, তুই তো আসলে একটা দুর্বল ফন্ডের মানুষ, দুর্বল হাড়ের মানুষ বেটা। হ্যাঁ, তুই এরম মাঝি বলবো এখানে চলস, তোর হাড়ের দুর্বলতা আছে, তোকে একটা ভালো সাই ডাক্তার দেখাবো, বুঝছো তুই? অসাধারণ, খুব ভালো কথা বলেছিস বন্ধু। আমার হাড় দুর্বল, আমাকে ডাক্তার দেখাতে হবে। কিন্তু তোর কি সমস্যা বন্ধু? তোর হাত কি অনেক শক্ত নাকি? আগুন দেখে তো তোর দৌড় দিয়েছিস, আবার জিজ্ঞাসা করেছিস আগুন লিপছে কিনা। আসল ঘটনা কি বলতো? আসলে মামা ব্যাপারটা কি তোর আরে খোলাসা করি বলি। আই একদম বাচ্চা গালার তন, মানে ছোটবেলার তন আগুন সহ্য করতে পারি না, দেখতে পারি না। আগুন আমি পছন্দ করি না। এই আগুনের কারণে দেখা কালকে রাইতে ঘটনাটা হাগলা কুত্তার মতন দৌড় মারছি। দৌড় মারি কখন যে অজ্ঞান হচ্ছি টেরো হাইন। আরে বাবা রে, আমরা যদি ওইখান থেকে এইখানে দৌড়া না আইতাম, এতক্ষণ তো আমরা হুড়ি ছাই হয়ে যেতাম। আড্ডি মাংস কিছু খুঁজি পাইতো না। দেখা গেল আঙ্গ আড্ডি দি, হ্যাঁ,
কুত্তা নালো গরু দাঁত মারতে আরে কথা বললেই বলা হবে বন্ধু। বন্ধু 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 বলিস না কেনে? তুই বলিস না কেন? পায়েসটা পেরেছি, আমাকে তো বলতে হবে। হ্যাঁ বন্ধু, হ্যাঁ ওরা বেঁচে আছে নাকি? কার কথা বলস? ম্যাডাম দুজনে কথা বলছি বে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কার মনে তিরা বাসি নাই রে, এত কোনো মনে উড়ে কলা হয়ে গেছে গো। এটা সব গোবে মনে দাঁত মাঝে এত গো আড্ডি দি কেন? 3 মাসের বেতন বাকি বন্ধু। জাদু তো তৎমার মধ্যে মারো, মানুষ মরে যায় হিন্দি কান দিয়ে কয় বেতনের কথা। টেনশন করিস না বন্ধু, চল তো, যা কান্না করা লাগে বাড়ি থেকে করবো, চল তো। কার জুতাটা লইল? তোর এতক্ষণে আসার সময় হলো? মা, আমি সাথীকে খোঁজার জন্য আবার বাইরে বের হয়েছিলাম। আর সাথীকে খুঁজতে হবে না। সাথীকে খুঁজতে হবে না মানে? মানে হঠাৎ তুমি এই কথা বলছো? কারণ তো আছে, সাথীর খোঁজ পাওয়া গেছে। পাওয়া গেছে? কই আমার সাথী, কই আমার মা, কই কই? আরে আমার কথাটা আগে শোন। তোর মামা আমাকে ফোন করে বলল, ওই যে টিক্কা হারামির বাচ্চা, ও সাথীকে কিডন্যাপ করেছে। টিক্কাই তো আমার জীবন সাথীকে উঠিয়ে নিয়ে গেছে। তোর শাশুড়ি তো আমাকে ফোন করে বলল। টিক্কা? এই নাম তো আগে কখনো শুনিনি। এই টিক্কাটা কে মা, যে জীবন সাথীকে উঠিয়ে নিয়ে গেল? টিক্কা ছিল তোর শ্বশুরের ড্রাইভার, ভালো এবং বিশ্বস্ত। বাড়ির সবাই ওকে খুব ভালোবাসতো। এতই যেহেতু বিশ্বাসযোগ্য আর ভালো মানুষ ছিল, তাহলে ওই ড্রাইভার টিক্কা আমাদের ছেলে মেয়েকে কেন উঠিয়ে নিয়ে যাবে? কথা আছে না, বিশ্বাসের ঘরে চুরি করে, তেমনি ভাবে ওই টিক্কা আমাদের বিশ্বাসের ঘরে চুরি করেছিল। আমরা যে গাড়িটা ব্যবহার করতাম, ও 2 নম্বরই ব্যবসা করত। হঠাৎ একদিন জানতে পারলাম। তাও কিভাবে জানিস? তো শ্বশুর শাশুড়ি এসেছিল, আমরা ভাবলাম একটু কক্সবাজার থেকে ঘুরে আসি। অনেক লাগেজ হয়ে গেল, তা আমি বললাম যে যা লাগেজগুলো গাড়ি ব্যাগডালায় রাখ। ও বলল, ম্যাডাম গাড়ির পেছনে জায়গা নাই। আমি বললাম, কেন? জায়গা থাকবে না কেন? আমাদের গাড়ি তো খালিই আছে, যে কটা লাগেজ তো হয়ে যাবে। তখন আমি যে চেক করে দেখলাম যে গাড়িতে কার্টুনে কার্টুন ভরা। তারপর আমি সেই কার্টুনগুলো খুলে দেখি কার্টুন ভরা চোরা কারবারি জিনিস। বলো কি? এত বড় সাহস! বাবা কিছু বলেনি? তোর বাবা তো নরম প্রকৃতির মানুষ, সে কি বলল জানিস? বলে এসব বাদ দাও তো, ঝামেলা যেও না। তখন আমি বলে উঠলাম, এটা কোনো সাধারণ জিনিস নয়, এটা অন্যায়, অপরাধ। ওকে আইনের হাতে তুলে দাও। তুমি একদম ঠিক কথাই বলেছো মা। এমন অপরাধীকে তো আইনের হাতে তুলে দেওয়াটাই উচিত। তুই একটাবার চিন্তা করে দেখেছিস, যে ড্রাইভারের কাছে আমাদের জীবনের নিরাপত্তা থাকে, আর সেই ড্রাইভারই যদি এমন একটা কাজ করে, তাহলে আমাদের জীবনের নিরাপত্তা কোথায়? মানুষ স্বার্থের জন্য অনেক কিছুই করতে পারে। আমি তোর আব্বা আর শ্বশুরের কথা বাদ দিয়ে তোর শাশুড়ির সাথে পরামর্শ করলাম। তখন আমরা দুজনে মিলে পুলিশ কল দিয়ে ওই টিক্কাকে পুলিশ হেফাজতে দিয়ে দিলাম। তারপরে ওই টিক্কার 14 বছর জেল হয়েছিল। এখন বুঝতে পেরেছি, এজন্য প্রতিশোধ নেওয়ার জন্য ওদেরকে কিডন্যাপ করেছিল। মা চলো, ওদেরকে কঠিন শাস্তি দিতে হবে। আরে শাস্তি দিবি কি করে? জীবন সাথী তো এখন ওদের কাছে নেই, ওর কাছ থেকে জীবন সাথী তো পালিয়ে গেছে। তোর মামার সামনাসামনি টিক্কা পড়েছিল, তোর মামা টিক্কাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু ঠিক ওই সময় পুলিশ চলে আসাতে তোর মামার টিক্কাকে মারতে পারেনি, আবারও পালিয়ে গেছে। এখন ওরা কোথায় আছে আমরাও জানি না, তোর মামাও জানে না। তোর মামাও খোঁজার চেষ্টা করছে। উস্তাদ, এই রোদ্রের মধ্যে হাঁটতে হাঁটতে কি আর মানুষ খুঁজে পাওয়া যায়? পাওয়া যায় রে হান্নান, পাওয়া যায়। খুঁজতে খুঁজতে অনেক কিছুই পাওয়া যায়। বিশেষ কর হান্নান, ওই হারামজাদারে যদি আর কিছুক্ষণ ধরে রাখতে পারতাম, তাহলে জীবন সাথীকে কোথায় লুকিয়ে রেখেছে ঠিকই বের করে ফেলতাম। আমাদের যতই কষ্ট হোক হান্নান, চল আমরা খুঁজবো এবং বের করব। জি উস্তাদ। হান্নান, দাঁড়ালেন কে? দেখ তো,
ওইটা তো আপনাগর জীবন মনে হইতাছে। হান্নান, এখন ওই জীবন রে আমাদেরকে ধরতে হবে, আর জীবন রে ধরলে কিন্তু আমরা সাথীকে পাবো। চল। হ্যালো দাদিমা, আমি জীবন বলছি। জীবন, তুই? আমার সাথী কোথায়? বল তাড়াতাড়ি বল, আমার সাথী কোথায়? আমি সাথীকে হ্যালো জীবন, হ্যালো সাথীকে দে। জীবন, সাথী কোথায় বল? জীবন, আরে রেখে দিল। এখন আমি বুঝতে পারছি ও জীবন সাথীকে আলাদা করেছে, আর এই মূল কারণ ওই নাটের গুরু ও নানিমা। মা মরা ছেলেটাকে এতদিন বুকের ভিতরে আগলে ধরে রেখেছিলাম, সব কিছু ঠিকই ছিল। আমরা কত স্বপ্ন দেখেছিলাম, সব কিছু এলোমেলো হয়ে গেল। এই সাথী মেয়েটা আমার ছেলের জীবনে আসার পর থেকে সব কিছু এলোমেলো হয়ে গেল। একটার পর একটা ঝামেলা লেগে আছে, অশান্তি লেগে আছে, আর কোনো কিছু ভালো লাগছে না আমার। আমি বুঝতে পেরেছি সব কিছুর মূল কাঠি হচ্ছে সাথী মেয়েটা। শুধু একটা বার যদি আমি সাথী মেয়েটাকে পাই না, ওকে থাপ্পড় মেরে বোঝাবো বাবার কষ্টটা কেমন, আমার কষ্টটা কেমন। মানুষটা সে কখন গেল, এখনো আসার কোনো খবর নেই। এখানে থাকতে তো আমার ভয়ই লাগছে, না জানি কখন আবার কোন বিপদ হয়ে যায়। বন্ধু, থ্যাংক ইউ বন্ধু। বন্ধু, তুই আজ যে উপকার করছ জীবনে বলতাম না। একটা মানুষের এত বড় উপকার করে তুই আর এত ভালোবাসো আমি বুঝতে পারি না বন্ধু। সব ঠিক আছে, তুই এখানে দাঁড়ালে কেন? বাবা রে, ওরা টাঙ্গাবার, আমি তো বাড়ির কাছে চলে যাইছি। এখন তুই তো তোকে বাড়িতে যাবি, তুই তোর বাড়িতে যা, সাবধানে যাইস। রাস্তাঘাট দেখি যাইস, কুত্তা বিলে যদি তোর কামড় দি পেলে আমি আমার দুদিন আমি চলে যাবো। বন্ধু, আমাকে একটা চিমটি কাটতো। ঠিক আছে, তো তুই তো লিজে আছিস বে? আমি লিজে। তাহলে মামুর বেড়া তোর মাথার মধ্যে তো এখন আগুনের এই ঘর কাটে নি গো? কাটে নাই। তাহলে একটু একটা চক করতে তো মামুর বেটা ভালো করে দেখ, এটা কি? এটা আঙ্গাবাড়ি। ও কিভাবে তোকে বলবো, তুই যে আমার বন্ধুরে পরিচয় দিতে খারাপ লাগছে বে। এটা নতুন বিল্ডিং বেড়াতে কাজ করছে, নিচে কুত্তা শিয়াল ঘুমাচ্ছে বে। আমি বুঝতে পারছি রে বন্ধু, রই দেখতে হবে মানে আগুনের তালে তোর মাথা গেছে আল্লাহ। আর বাড়ি আমার কিছু না, এই তো কে পাইতে পেরেছিস? এটা কি তোর বাড়ি বে? এই জন্য তোকে বলেছি কথা কম বলবি বে, কথা কম বললে অনেক কিছু পাওয়া যায়, সব সময় বেশি কথা বলি। চল তো। এটা আঙ্গ বাড়ি না। উফ, মামুর বাড়ি আমার বন্ধু হৃদয় তৈরি করছে বাড়ি, চল তো। লিদর বাড়ি? আমি ভিক্ষা, আমি দেই না তোর জান ভিক্ষা, কিন্তু খাইরুল আমার মনে হয় পোলা মাইয়া দুটা জান ভিক্ষা পাইয়া পলাইয়া গেল। পাইবই তো, পাইব না অবস্থা। মা ডেনাইমা যদি আপনি এত দেরি করেন, এইভাবে যদি আপনি শত্রুপক্ষ থেকে দূরে থাকেন, তাহলে শত্রুপক্ষ তো জান ভিক্ষা পাইব। তাই আমি কইতেছি কি, মানে মাঠে নামেন নাইমা, বেশি দেরি করেন না, সামনাসামনি মোকাবেলা করতে হবে, একশনে যাইতে হইব, তাহলে খেলা জমা যাইব। তুই ঠিকই কইছস খাইরুল, দূরে বসে থাইকা খেলা দেখার শুধু মজাই লওয়া যায়, পাকা খেলোয়াড় হওয়া যায় না। আর এইবারে আমি পাকা খেলাই খেলবো, ফাইনাল খেলা শুরু করে দেবো। হ্যাঁ ওস্তাদ, আপনি ঠিক কথাই বলছেন। আমি কই কি, মাঠে নাইমা শত্রুপক্ষরে বেশি সময় দেওয়া যাইব না, তাতে কি হইব, টুর্নামেন্টের যে চ্যাম্পিয়ন পুরস্কারটা এটা কিন্তু আমাকে হাতছাড়া হয়ে যাবে, আর শত্রুপক্ষ জিতা দেব। অতএব মাঠে খেলতে নাইমা কোনো রকম দেরি করা যাবে না ওস্তাদ, কথাটা মনে রেখে। হ্যাঁ হ্যাঁ, আমি এবারে যাবো দাদিমা নানিমার সামনে দাঁড়াইয়া তোকে চোখ রাইকা কমু, আমি টিক্কা দেই না তোর জান টিক্কা।
না না ভাই, আপনি এইভাবে আমাকে ধরে নিয়ে আসলেন কেন? কে তোর নানা ভাই? তোদের পরিবারের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তোর কারণে, শুধু তোর কারণে আমাদের বাড়ির মেয়ে আজ বাড়িতে নেই। আমার কারণে মানে? আপনি এগুলো কি বলতেছেন? কথা কম, আমারে চিনোস? কান কাটা হান্নান, একটু দিতে নেই জান। বেশি কথা কইবি তো জানে শেষ করে ফেলাবো। এখনো সময় আছে, আমাদের বাড়ির মায়েরে আমাদের ফেরত দে। তুই আমাদেরকে অনেক কষ্ট দিছস, আর কষ্ট করতে রাজি না। তোকে অনেক কষ্ট করে আমরা পেয়েছি, এখন কষ্ট করবে তোর বাড়ির লোক। তোর বাড়ির লোক খোঁজাখুঁজি করে আমাদের বাড়ির মেয়ে সাথীকে ফেরত দিবে, তারপরে তোকে আমরা ফেরত দেবো। আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আপনি আমাকে এখানে এভাবে ধরে এনেছেন, আবার বেঁধেও রেখেছেন। আমাকে ছেড়ে দেন না মামা। এই চুপ কর, আর একটা কথা বলবি না। তোর ওই মুখ থেকে আমি মামা কথাটা শুনতে চাই না। আমি কারো মামা না, তুই আমার জীবনের সব থেকে বড় অভিশাপ। এটা আপনি কেমন কথা বলেন মামা? আমি কেন আপনাদের জীবনে অভিশাপ হতে যাব? আচ্ছা, কেন বলতেছি বুঝতে পারতেছিস না? তুই জন্ম নেওয়ার পর তোর মায়ের সংসারটা ভেঙে গেল। আমাদের এত সুন্দর একটা পরিবার, একটা বংশ, এত সুন্দর সম্পর্ক ছিল, সব কিছুর মধ্যে ফাটল ধরেছে শুধুমাত্র তোরই কারণে। তোর জন্য এত ঝামেলা লেগে আছে। এমন করে বলবেন না। আমি তো আর কাউকে বলিনি যে আমার জন্য তোমরা শত্রুতা করো। শুরু থেকে তো দাদিমার নানিমার রাগটা একটু অন্যরকম। তারা নিজেরা যা সিদ্ধান্ত নেয় ঠিক তাই করে। আরে চুপ কর, চুপ কর, তুই আর কোনো কথা বলবি না। আমার বুকের ধর, আমার কলিজার টুকরো ছেলেটা আমার বুকের মধ্যে আর নেই। কোথায় লুকিয়ে রেখেছিস আমাকে বল না, বল। বন্ধু টেনশন করিস না, আর বেশি না, 5-7 মিনিট আসলে অঙ্গ বাদ দিয়ে চলি যাবো। এই ধর যে ডাইনে যায় বামে, বামে যায় ডাইনে, ইয়ার দিয়ে অঙ্গ বাড়ি। একটা জিনিস পাইতে পারলাম না বন্ধু, তুই 5 থেকে 7 মিনিট কেন হাঁটবি? এমনি তো শরীর ক্লান্ত, হাঁটতে পারছি না, তারপর কেন হাঁটবি সেটা বলতো। কেন কি করছি? 5 মিনিট দিলে 5 মিনিটের কম লাগতো। আরে সেটাই তো বলছি বে, কেন যাবি? এখানে কোনো কাজ আছে নাকি? ওরে বাবা, অঙ্গ ম্যাডামের বাড়ি তো তোর একটু সামনে আনা। এই জন্য তোকে বলেছিলাম বেটা, মাল খেয়ে গাড়ি চালাবি না, গাড়ি খেয়ে মাল চালাবি। তোর মাথার মধ্যে এখন আগুনে ঘোর আছে বে, ভালো করে দেখ তোর বাড়িটা কার। অঙ্গ বাড়ি এখানে মানে কি? আগল আমার এই চিনাই তো আছে। আরে চিনি চিনি ম্যাডামের বাড়ি চিনি। হ্যাঁ তুই কে আর বাড়ি চিনাই তো? এখান থেকে ডাইনামো সব দিলে বাড়ি আমাকে চিনাই তো আছে বাড়ি। ভালো করে চিনি অঙ্গ বাড়ি, অঙ্গ বিল্ডিং আছে 7-8। হ্যাঁ তুই এরম চিনাচ্ছা? ও তুই মনে করছো তাই বলদ? তুই আমারও বলদ বানাস? তুই বেড়া নিজেই বলদ বেড়া। এখন হচ্ছে বলি মাথার চেন জানো, এখন চেন 100% পিট আছে। এই জন্য মানুষ বলে লিজের খেয়ে মানুষের উপকার করতে যায় না গো। লিজে খেয়ে উপকার করেছি, মনে ছিলি তো বেটা, লিজে নিয়ে আসছি, এখন আমারে বলদ বলিস। এই জন্য মানুষকে উপকার করতে নাই নাই নাই। ভালো করে দেখ তো বেটা, দেখ কত নম্বর সেক্টর, 17 নম্বর সেক্টর, দেখ ভালো করে দেখ। এই যে ফুলের গাছ, আর এখানে বসে যে তুই কি কি করিস। ও মাই গড, এরে এ ফুলের গাছ তাই লাগাই দিয়ে গেছি। হ্যাঁ আমার মাথা নাই কোনায় বসে বসে বিড়ি হুটকি জানতাম। হ্যাঁ চিঠি ক্যামেরা নাই বলে বাঁচিয়ে গেছিলাম। আর জায়গা বন্ধু, থ্যাংক ইউ বন্ধু, আই লাভ ইউ। তুই যে কত বড় উপকার করছ, এটা ঋণ কোনোদিন পরিশোধ করতে হয় কিনা জানি না। তবে বন্ধু কোনো বিপদ হইলে যদি গাটটা হরি যাস, মেহানোর জাগনার ভিতরে ভাঙ্গি থাঙ্গি যদি হরি যাস, ওইখান থেকে জানি তোর হুক নামে তেন আই প্রমিস আমি ঋণ পরিশোধ করি। আল্লাহ গো, ইনশাআল্লাহ। কি করছে? এরকম বন্ধু জীবনে তুমি দিও না, যে সুখে থাকতে ভূতে কিলাতে চাই। তুই আসলে একটা বদমাইশ। তুই ঘরে ঢুকবে না, যা না বন্ধু, তুই যা, তুই যা, আমি আছি। তুই যদি রাস্তা আছি যাস আমাকে ডাক দিস, নাহলে আজ্ঞায় দিয়ে আসি। কেন আমার চিনাতে হবে না বে, তুই লিজে যা বলছি, যা। যাইতে আসবি নি কেন? মেরা বেবি, আই লাভ ইউ। এখনো তুই বসে বসে আঙ্গুল চুষবি? কোনো কিছু জানতে পারলি কিনা বল আমাকে। হ্যাঁ বলছি বাবু, বলছি। কথায় আছে না, কান টানলে মাথা আসে, সে কান আমি টান দিচ্ছি, এখন সুসুর করে মাথাও চলে আসবে। বাবু ওই বাড়ির জীবন এখন আমার কাছে। কি বললি? জীবন তোর কাছে?
আমার সাথী কোথায়, আমার দাদু ভাই কোথায়? তাই তো বললাম বুবু, কান টানলে মাথা আসে। ওই বাড়ির জীবন এখন আমার কাছে, যেহেতু জীবন আমার কাছে, আমরা কিন্তু সাথীকেও পেয়ে যাব। ছাড়বি না, ওকে ছাড়বি না। আগে আমার সাথী, আমার দাদু ভাই আমার কাছে আসুক, আমি ওকে বুকে জড়িয়ে ধরি, তারপর ওকে ছাড়বি। তুমি কি পাগল হয়ে গেছো মা? আমি তো পাগল হইনি। শোনো, আমার ছেলেকে না পাওয়া পর্যন্ত আমার কাছ থেকে সাদিকে কেউ নিতে পারবে না, মানে পারবে না। হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলেছিস। ওকে জিজ্ঞেস কর আমার জীবনকে কোথায় রেখেছি। আমার জীবনের যদি কিছু হয় তাহলে ওদের একটার আমি ক্ষমা করব না। আমি যেমন ভালোবাসতে পারি তেমনি আমি আঘাতও করতে পারি। হ্যাঁ, করো করো, যত খুশি তত আঘাত করো। আরে মেয়েটাকে তো আমি গর্ভে ধারণ করেছি। আমার মেয়েটা আমার পুরো পৃথিবী। এই মেয়েটাকে যখন আঘাত করে কষ্টটা আমার লাগে, তোমার না। ছোট্ট একটা মেয়ে, জীবনে বাবার আদর পায়নি, কখনো মায়ের আদর পায়নি, সারাটা জীবন শুধু বাইরে বাইরে কেটেছে। ওর জীবন শুধু কষ্ট আর কষ্ট। আমার জীবনে যেমন আমি সুখ শান্তি পাইনি, তেমনি আমার মেয়েটা ওর জীবনে মনে হয় সুখ শান্তি পাবে না। চুপ কর, বেশি কথা শুনতে একদম ভাল লাগতেছে না। আগে ওদেরকে আমি হাতে পেয়ে নেই, তারপর তোর শাশুড়ির সাথে শেষ খেলাটা খেলতে আমি মাঠে নামবো। দাদু ভাই, তুই কেমন আছিস? তোর শরীর কেমন আছে? তোর মন কেমন আছে দাদু ভাই? আমি খুব ভালো আছি, আমার শরীর ভালো আছে, মন ভালো আছে, সব কিছু ঠিকঠাক আছে। কিন্তু একটা কথা বলো তো, আমাকে কেন এত আর্জেন্ট এই জায়গায় আসতে বললা? তুই তো আমাকে জিজ্ঞেস করলি না আমি কেমন আছি, আমার মন কেমন আছে, আমার শরীর কেমন আছে। রাখ, কথা কইতে দে আমারে। আমার তোকে দেখতে মন চেয়েছে, তাই তোকে আমি আসতে বলেছি। এসে যখন পড়েছি জিজ্ঞেস তো করতেই হবে। আচ্ছা বলো তো, তোমার শরীরটা কেমন আছে আর তোমার মনটা কেমন আছে? দাদু ভাই, আমি ভালো আছি, আমার মনও ভালো আছে। একদম মিথ্যা কথা বলেছে। ম্যাডামের শরীরও ভালো নেই, মনও ভালো নেই, পাইতে পেরেছেন? কি হয়েছে দাদিমা তোমার? সত্যি করে বলো তো, তোমার মন কি সত্যিই খুব খারাপ? দাদু ভাই, আমার মনটা না খুব খারাপ ছিল। এখন তুই এসে পড়েছিস, এখন আমার মনের ভিতরে দুঃখ কষ্ট কিচ্ছু নাই। আচ্ছা, তুই যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শেষ করবি, গাড়িতে চল, যেতে যেতে অনেক গল্প করা যাবে। আমি আমার দাদিমার আমি জানতাম আমার দাদু ভাই আমার কাছে আসবে। আরে এই যে রক্তের টান। আয় দাদু ভাই, আমার বুকে আয়, আমার বুকটাকে ঠান্ডা করে দে। তাড়াতাড়ি আয়। কারণ অনেক ভেবে দেখলাম আমাদের অনুষ্ঠানের আগে এই বাড়িতে ধুমধাম করে আরেকটা অনুষ্ঠান হওয়া দরকার। আর সেটা হলো আমার ফুপি যাবে স্বামীর বাড়ি, সঙ্গে থাকবে গাড়ি। তারপরে জীবনের বউ আসবে পরে লাল শাড়ি। আজ জীবন ভাইয়ের গায়ে হলুদ রে, ওই ওই ওই। আজকে যে আমার কি আনন্দ লাগছে, আমি কি খুশি হয়েছি, তোদেরকে না আমি বলে বোঝাতে পারবো না। আমার দাদু ভাই আমার সামনে। কিন্তু আমার তো মোটেও খুশি লাগছে না। কেন দাদু ভাই? কেন মানে, এই বাড়িতে আসলে চার দেয়ালের মধ্যে আমার সবসময় বন্ধ থাকা লাগে। আমি নিজের মতো ঘোরাফেরা করতে পারি না, নিজের স্বাধীন মতো যা খুশি তাও করতে পারি না। কে বলেছে তুমি স্বাধীনভাবে চলতে পারবে না? আমি এই বাড়ির সবাইকে বলে দিচ্ছি, তোমার যা ইচ্ছা যেখানে খুশি যাবে, কেউ কিচ্ছু বলবে না। তোমরা মন খুলে শুনে নাও, এই বাড়িতে
আমার দাদু ভাই যখন যেটা মন চায়, যখন যেখানে যেতে চায়, যখন যেটা ইচ্ছা করবে, তোমরা কেউ কোনো বাধা দিতে পারবে না। তোমরা যে যার কাজে যাও, আমি আমার দাদু ভাইয়ের সাথে অনেক গল্প করব। আমি আর আমার দাদিমা অনেক বুঝে শুনে এই ডিসিশনটা নিয়েছি। যাব মানে? এখন কোথায় যাবে দাদু ভাই? দাদিমা, আমি একটু বাইরে যাচ্ছি। ঠিক আছে, বাইরে যাবে যাও, আমাকে সাথে নিয়ে যাও, দুজনে আমরা সুন্দর করে ঘুরে আসবো। দাদিমা, তুমি যে কি বলো না। আচ্ছা, কেউ কি কখনো জেনে শুনে খাল কেটে কুমির আনে? না না দাদু ভাই, তাতে তো বিপদ আসে। ম্যাডাম, কুমির আর বাঘ এরা কিন্তু ভয়ঙ্কর প্রাণী। এত করে ধরেন সুন্দর করে লালন পালন করছেন, পরে দিয়ে কি করবো জানান নেই? সুযোগ পাইলে ওই লালন পালনকারীরা কি লিখাই দিবে। একদম ঠিক কথা। আমি যদি জানি যে তোমাকে আমার সাথে করে নিয়ে গেলে আমার বিপদ হবে, তাহলে কি আমি তোমাকে নিয়ে যাব বলো? এই, আমাকে তোর সাথে নিয়ে গেলে বিপদ হবে মানে? আমি তোর কোনো কথাই বুঝতে পারছি না। আমি কি তোর শত্রু? তুমি শত্রু না তো কি, তুমি হলে আমার বড় শত্রু। কি আনছান কথা বলছেন জীবন ভাই? দাদিমা কেন আপনার শত্রু হবে বলেন তো? তুমি ওসব বুঝবে না, তোমার ওসব বুঝার বয়স হয়নি। তুমি যদি বুঝতে, তাহলে তো তোমার কবেই বিয়ে হয়ে যেত। আমি যাচ্ছি সাথীর সাথে দেখা করতে, ওখানে কি দাদিমাকে নিয়ে গেলে হয় নাকি? ও আচ্ছা, আমি এখন বুঝতে পেরেছি। আমাকে সাথে করে নিয়ে গেলে তোর হবু বউ হিংসা করবে। হ্যাঁ, আমার তো হিংসা হতেই পারে। তুমি এখনো যা সাজুগুজু করো, তোমাকে দেখতে যা সুন্দর লাগে, আমার তো ভয় হয় জানো। জীবন যদি আবার তোমার প্রেমে পড়ে যায়, আর যদি আমাকে ভুলে যায়। এটাই হলো আসল কথা। আমাকে তো পছন্দ করতেই পারে। আমার বয়স কত হলো? 15 কি 16? এই বয়সে একটু প্রেম প্রীতি তো হতেই পারে, নারী গিট্টু। আমার আর জিজ্ঞেস না, আমি অল্প বয়সে বিয়ে শাদী করি, হোলা ফাইন বানাই, সর্বনাশ হয়ে গেছে। এখন জানি না আমার ফুলজান কেমন আছে, বাচ্চা গেলই। এই যে শুরু হয়ে গেল তোর পুরাতন ইতিহাস। আচ্ছা দাদিমা, তোমরা দুজন এখানে কথা বলো, আমি যাই। হ্যাঁ যা, তবে তাড়াতাড়ি ফিরে আসিস। আর শুন, নতুন ডারে পাইয়া পুরনোটারে ভুলে যাস না। কি যে বলো না দাদিমা, তোমারে কি ভুলে থাকা যায়? আর আমি বেশি দূরে যাব না তো, এই তো এই স্টেশনের আশেপাশে। দাদিমা, দাদিমা, তুমি এত মন দিয়ে কি ভাবতেছো? জীবন, দাদু ভাই, তুই কোথায় ছিলি আমাকে ছেড়ে? দাদু ভাই, দাদু ভাই তুই আইসো? এতদিন কইছিলি দাদু ভাই? আমাদেরকে না বলে তুই কোথায় গিয়েছি? তোর চিন্তায় বাড়ির সবাই খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছি। কোথায় গিয়েছিলি বল, আমাকে না বলে কোথায় গিয়েছিলি? জানিস দাদু ভাই, আমি তোর কথা ভাবতে ভাবতে যেদিকে তাকাই শুধু তুই আর তুই। তুই আমাকে না বলে কোথায় গিয়েছি? দাদু ভাই, দাদু তোর কোনো ক্ষতি হয়নি তো? দাদিমা, আমার কিচ্ছু হয়নি। এই যে দেখো, আমি চলে এসেছি। না দাদিমা, আমার একদমই ক্ষতি হয়নি। দেখো না, আমি তোমার সামনে সুস্থভাবে দাঁড়িয়ে আছি। আমি গিয়েছিলাম একটু দূরে। আরে একটাবার তো আমাকে ফোন করতে পারতি নাকি? জীবনের সাথে ঘুরতে ঘুরতে একটু দূরে চলে গিয়েছিলাম, আর আমাদের ফোনটা অফ হয়ে গিয়েছিল, তাই তোমার সাথে আর কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারিনি। আর ফোনটাও বন্ধ হয়ে গেছে, তাই তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। এই যে দেখো, আমি চলে এসেছি, নো টেনশন। টেনশন হবে না বলছিস? কেন এই কথা বলছিস দাদু ভাই? তুই তো আমার আত্মা, আমার আত্মা তোর আত্মা, এক আত্মা। তোকে ছাড়া তো আমি কিছু ভাবতে পারি না। তুই আমার জীবন। তুই যদি চোখের আড়ালে চলে যাস, আমার দুনিয়াটা অন্ধকার হয়ে যায়, আমি কিছু চোখে দেখি না। কেন কেন তুই আমার কাছ থেকে দূরে চলে গেলি বল? আচ্ছা, এই তো আমি তো চলে এসেছি, তাই না?
আমি আর কখনো যাব না, ঠিক আছে? সত্যি বলছি? মালা, মালা, মিলন, মিলন, আরে কই রে মিলন? দেখ আমার দাদু ভাই এসে। মা কি হয়েছে? দেখ আমার তাড়াতাড়ি আমার সাথী এসেছে। মা কই কই সাথে? মার সাথে কোথায়? এই তোমার দাদু ভাই ছিল এখানে। মা কোথায় তোমার দাদু ভাই? মা তুমি সাথীকে নিয়ে সবসময় ভাবো তো? এটা তোমার মনের ভুল মা। তোমার মনের অজান্তে সাথী তোমার সামনে এসে দাঁড়িয়েছিল। বুঝতে পেরেছি, তোমার আবেগের জায়গা থেকে তুমি যেদিকেই তাকাও সেদিকেই শুধু জীবনকে দেখতে পাও। জীবন আসেনি মা। মা তুমি একটু শান্ত হও মা। আমরা সবাই মিলে তো সাথীকে খোঁজার চেষ্টা করছি। মিলন রে, আমার বুকটা খালি খালি লাগছে, আমার কিচ্ছু ভালো লাগছে না রে মিলন। খেলা হবে মাঠে আর গুলি পড়বে বুকে বুকে। হ্যাঁ ওস্তাদ, বাহ, কোনো দিকে তাকাইবেন না, কোনো মায়া দয়া করবেন না, উড়া দুরা গুলি করবেন, যে হালা সামনে আইবো পকাত পার। আরে খালি বলটা হাতে আইতে দে। সবাই বলে 4 মারে 6 মারে, আর আমি একদম বোল্ড আউট। এমন খেলা দেখামু পেরেক নাচের খেল দেখবো আর মজা পাইবো। সবাই হাততালির উপরে খালি হাততালি দেবো, পুরো গ্যালারি হই 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 লেগে দেবো। বোল্ড হওয়ার সময় হয়ে গেছে ওস্তাদ, টাইম হয়ে গেছে, এখনই টাইম, চলেন আগাই। আর এক পাও সামনে আসার চেষ্টা করবি না। আগে সাথী আসবে, তারপরে এখান থেকে জীবন যাবে। কিছুতেই না, আগে আমার জীবনকে ছাড়তে হবে, তারপরে আমি সাথীকে পাঠাবো। আমি বলছি আগে আমার মেয়ের সাথীকে ফেরত দাও। এই, এটা কি মামার বাড়ির আবদার নাকি? চাইলে সবকিছু পূরণ হবে? যেটা বলছো সেটা কখনো সম্ভব না। আগে আমার ছেলেকে এখানে পাঠাতে হবে, তারপর আমি সাথীকে পাঠাবো। ওই বাচ্চু, আওয়াজ কম। আমার বুবু যেটা বলেছে সেটাই হবে। আগে সাথীকে ছাড়, তারপর আমরা জীবনকে যেতে দেবো। তোরা বাংলা কথা বুঝোস না? জবের ব্যাপার তো কি আনছান কথা বলছেন? আগে জীবন ভাইকে ছাড়বেন, জীবন ভাই আসবে, তারপর আমরা ভেবে চিন্তে দেখবো সাথী আপাকে ছাড়া যাবে কিনা। এরা ইন্দোরা বাচ্চা, বলতুর বাচ্চা, কানের নিচে কনসার্ট দিও। আগে আঙ্গ সাথে আমার বাড়া, তারপর তোকে জীবনটা বাড়াবো। আমি পড়েছি এখন দোটানার মধ্যে, কি করব এখন আমি? যদি বলি সাথীকে ছেড়ে দাও, তাহলে আমার মা বলবে আমি শ্বশুর বাড়ি টান টানতেছি। আর যদি বলি জীবনকে ছেড়ে দাও, তাহলে আমার শাশুড়ি বলবে আমি আমার মায়ের পক্ষ নিয়ে কথা বলতেছি। যে মেয়েকে আমি জন্ম দিয়েছি, সেই মেয়ের প্রতি আমার বিন্দু পরিমাণ মায়া নাই। এখন আমি কি করব তোমরা বলতে পারো? আগে সাথীকে ছাড়া হোক, তারপরে জীবনকে এখান থেকে ছাড়া হবে। কিছুতেই না, আগে আমার জীবনকে ছাড়বি, তারপরে সাথীকে পাঠানো হবে এখান থেকে। আরে থামেন আপনারা, অনেক কইছেন। আমি যেহেতু এই জায়গায় একজন নিরপেক্ষ মানুষ, তাই সিদ্ধান্ত আমিই দিতাছি। আগে 2 কদম আইব সাথী, পরে 2 কদম যাইব জীবন। দুইজনরে এক লগে পাঠাইতে হইব, এইটাই হলো সিদ্ধান্ত। বাচ্চু, সাথীকে ছেড়ে দে। আনান, জীবনটা ছেড়ে দে।
দাঁড়ায় আছেন কেন? চালান গুলি। সাথী জীবন ভাই আপনার কি হয়েছে? আরে আমার নাম টিক্কা, আর তোরা আমার দণ্ডাই দিলি না ভিক্ষা। সর্বনাশ, এখানে থাকলে তো আমার জানটা ভিক্ষা পাবো না। জীবন বাবা, জীবন কথা বল। জীবন জীবন ভাই কথা বলে আপনার কিছু হবে না। জীবন সাথী সাথী মা, ও মা কথা বল। সাথী ও সাথী সাথে কথা বল। সাথী সাথী সাথে কথা বল। দাদু ভাই, দাদু ভাই, তুই আমাদের ছেড়ে এভাবে চলে যেতে পারিস না। সাথী দেখ, তোর মা আসছে, কথা বল মা। দাদু ভাই, দাদু ভাই, তুই আমাকে ছেড়ে যেতে পারিস না। আমাকে ছেড়ে যেতে পারিস না। সাথী সাথে কথা বল মা, কথা বল। সাথী সাথী, সাথী দেখ, আমি তোর মা, মা ডাকছে, কথা বল। ও দাদু ভাই, ও দাদু ভাই, তুই আমাদের এভাবে ছেড়ে যেতে পারিস না। দাদু ভাই, মিলন, অ্যাম্বুলেন্স।